হ্যালো, আসসালামু আলাইকুম টু অল। মার্চের 18 তারিখের পরে অনেক দিন পর আবার একটু আমার নিজের জন্য কিছু রেকর্ড করব, মানে কিছু বলবো আমার বিষয়ে। তো আবার আসলাম ভিডিও রেকর্ডিংয়ের জন্য। অ্যাকচুয়ালি ভিডিও নামটা, এই ওয়ার্ডটা কেন ইউজ হয়েছে আমি জানি না, বাট ভিডিও অ্যাকচুয়ালি আমি আই এম এ ভার্গো। তো ভার্গোর সাথে ভিডিও কথাটা মিলে যায় কিছুটা, ঠিক মিলে না, মানে ভিতে মিলে, লেটারে মিলে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দুটো টোটালি ডিফারেন্ট থিং, একদম একদম আলাদা। এরকম সমার্থক শব্দ, একই শব্দ কিন্তু অর্থ একদম বিপরীতার্থক বা ভিন্ন, এরকম শব্দ প্রচুর আছে, ওয়ার্ড প্রচুর আছে, ইংলিশেও এবং বেঙ্গলিতে বা আদার্স। আমি তো অন্যান্য আমার নিজে এই দুটা ভাষাই একটু একটু পারি, মানে আমার নিজের যেটা আমার মা আমাকে শিখেছে মাতৃভাষা বাংলা, সেটা যতটুকু পারি। খুব যে অনেক ভালো ভালো তা বলতে পারবো না। সংস্কৃত তো একদমই জানি না, বাট বাংলার পরে ইংরেজিটা আর হিন্দি আর উর্দু শুনলে হুবহু বুঝতে পারি, কিন্তু বলতে একদম ভীষণ অসুবিধা। আমি সব বুঝি, যা বলে সব বুঝি, কিন্তু আসে না। যখন আমি কথা বলতে যাই তখন আসে না। কিছুদিন আগে এখানে পাকিস্তানিদের একটা বুটিক্স ফেয়ার হলো, ওখানে গেলাম, আমি একটা ওয়ার্ডও বলতে পারলাম না। ইংরেজিতে বলার চেষ্টা করলাম, সেটা মোটামুটি কোনো মতে একটা জোড়াতালি দিয়ে বলতে পারি, খারাপ না। আগে বুঝে কিন্তু পুরোপুরি খুব অল্পই আছে যে একটা দুটো ওয়ার্ড মিস হয়, বাট বুঝতে পারি একদম অল ওভার। কিন্তু বলতে গিয়ে আমি বাংলা ভাষাই মাঝে মাঝে ঠেকে যাই। আর ইংলিশ বা উর্দু, আর ইংলিশটা আর একটু বেটার হয়, কিন্তু উর্দু আর হিন্দির চাইতে, হিন্দি আর উর্দু অলমোস্ট সেম, আমি খুব একটা ডিফারেন্স পাই না। কিন্তু ওদের হিন্দি ভাষায় কিছু সংস্কৃত ওয়ার্ড আছে যেটা বাংলার সাথেও মিলে, কিন্তু ওদের প্রোনাউন্সিয়েশনের জন্য একটু ডিফারেন্ট হয়, একটু একটু আলাদা হয়। আর যেটা উর্দুতে প্রচুর এরাবিয়ান এবং ফার্সি শব্দ মিক্স আছে। ফার্সি শব্দ হিন্দিতেও আছে, বাট দে অ্যাভয়েড ভেরি ক্লেভারলি বলবো না, দিস ইজ দেয়ার রাইট, কারণ তারা তাদের ভাষাটাকেই মুখ্যভাবে নেবে, যে যার যেটা জন্ম মাতৃভাষা। তো হোয়াটএভার, আমি অনেক দিন পরে আসার পিছনে একটা রিজন হচ্ছে আমার মুখের অবস্থা খুব সাংঘাতিক হয়েছে। আমি যখন ভিডিওটা শুরু করি, আমি কি 2023 থেকে প্রথম শুরু করি বোধহয় এই ভিডিওতে আসা, নাকি 23-এ এসেছি প্রথম, না 22-এ, আই হ্যাভ টু চেক ইট আউট, মানে আমাকে চেক করতে হবে। যে আমার মনে হয় 2023 থেকে একটা খুব সম্ভবত কোনো একটা ঈদের দিন আমি প্রথম, আমার মা তখন বেঁচে আছে, আমি জানতাম না যে আমার মা তার 1 বছরের ভিতরে চলে যাবে। তো একটা ঈদে আমি প্রথম ভিডিও রেকর্ডিং করি, একটা ঈদের দিনে। বাট তখন আমার মুখে এই জিনিসগুলো ছিল না বলতে প্রবলেম ছিল, যেরকম যে এখানে আমার মুখের বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়া যেটাকে বলে, এটা বয়সের জন্য থেকে বেশি আমার 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 আন্টিদের হয় না, আমার থেকে কিন্তু অনেক বড়, তাদের কিন্তু হয় না, কিন্তু আমার মুখে হয়েছে। আমার মুখের সাইজের জন্যই হোক, বা স্কিন এবং মাসেল ফেস টিস্যুগুলো একটু ছেড়ে গেছে, মানে হাড়ের থেকে সরে গেছে আগে থেকে। এটা একদম আমি যখন ছোটো 18 হওয়ার আগের থেকে এটার প্রসিডিউর স্টার্ট হয়েছে, যে কারণে যখন আমার 35 ক্রস করে তখন থেকেই একদম বোঝা যায়। তার আগে বোঝা যেত না এইজের জন্য, কিন্তু তারপর থেকে বোঝা যায় যে মাসেল বলবো না, এটাকে টিস্যুগুলো সব সেপারেট হয়ে যাচ্ছে ফেস, মানে হাড়ের থেকে, মানে ঠিক সেপারেট তো হলে তো আমি দুনিয়াতেই থাকবো না। যেরকম যে এখন আবার যন্ত্রণা শুরু হয়েছে এই পাশে, সেম প্রচণ্ড যন্ত্রণা, হাড় আর ইয়ার আলাদা হওয়ার। বাট আই ডোন্ট লাইক, কারণ আমার কথা হলো যে আমি পা থেকে মাথা পর্যন্ত আমি একজন, এখানে অন্য কেউই নাই। আমার হাড়ও আমি, আমার টিস্যু আমি, আমার সব কিছু আমি, এভরিথিং। আমার ভেইন আর্টারিতে কোনো দিন কোনো মানুষের যাওয়ার, কারণ ওখানে এতগুলো মানুষের ব্রেন কোথায়? ভেইন আর্টারিতে কোনো ব্রেন তো নাই। সো একটা মানুষ বা কোনো প্রাণীর এক্সিস্ট করার কোনো কোশ্চেন ডাজন্ট রাইজ। আমাকে দেখাতো আমার হাতের একটা ভেইন উঠায়নি, এর একটা মানুষের উপস্থিতি, টোটাল A to Z আমি, আমার ভেইন থেকে শুরু করে সব কিছুই এইটুকুর ভিতরে। আর ভেইন যখন গলে যায়, সাপোজ আমার মুখ গলে যাচ্ছে, এটা তো আমার নিজে গলবে না, এটা কোনো না কোনোভাবে হয় সফটওয়্যার কানেক্টেড হয়ে যাবে, সেটা AI এর মাধ্যমে হতে পারে, আই ডোন্ট নো। বাট আমার মনে হয় না মানুষ কোনো গ্রুপ, কারণ আমি কারো, আই এম নট এনিমি অফ এনিওয়ান, আমি কারো শত্রু না। তো সো এটা কোনো মানুষ বা কোনো গ্রুপ করতেছে, এটা আমি এখন আসলে একদমই বিলিভ করতে চাই না। খুব সম্ভবত এটা কোনোভাবে কানেক্টেড হয়ে যায়, যে আবার কানেক্টেড হচ্ছে, যে কারণে যে এখানে সেপারেট হয়ে যায়। তো হোয়াটএভার, এখানে কেউ দেখলে বুঝতে পারবে, এখানে সিগনিফিক্যান্ট মানে ওয়েতে এটা টোটালি ডিফারেন্ট। দেখে মনে হচ্ছে এখানে এই যে এই ডিফারেন্সটা পুরা দেখে মনে হচ্ছে আমার এখানটাতে একদম মানে কেউ লোহা পুড়ে
বা লোহা একদম গলিত যে তপ্ত লোহা ওটা দিয়ে কেউ এখানে ছেঁকা দেওয়া হয়েছে, বাট মোটেও তা না। আমি ইভেন আগুনের সামনেও যাইনি, আগুন আমার ধারে কাছেও আসেনি কোনো রকমের হিট। এটা যা হয়েছে এটা ভেতর থেকে খুব সম্ভবত সেল মাসেলগুলো ডিসপ্লেসড হওয়ার কারণে মানে ব্রাস্ট হয়েছে, যেটা হয় ইকুয়াল টু MC স্কোয়ার মতো একটা সূত্রের কারণে। বাট এটিতে এখানে অ্যাপ্লিকেশন এই ধরনের ফর্মুলা অ্যাপ্লিকেশনের কোনো সুযোগ নাই আসলে। তারপরে এটা কেন হলো আমি জানি না, আমার সারা বাড়িতে হাড়ে টাড়ে সব জায়গায় এটা চলতেছে আজকে 2020 থেকে, মানে 2020 থেকে। চেষ্টা করি রিকভার, তারপরে হয় না। সবচেয়ে বড়ো কথা আমার হাজব্যান্ড নাই এবং হবেও না কখনো, নেভার এভার। আমাকে একাই থাকতে হবে এবং এই জিনিসটাও খুব সম্ভবত সবাই খুব এগেনস্ট। কিন্তু আমি যে একাভাবেই সবাইকে জেনে নিতে হবে, মেনে নিতে হবে যে আমাকে তাদেরকে এটা মেনে নিতে হবে যে আমি একা এবং আমার লাইফে আর কেউ আসতেছে না, আমি সম্পূর্ণ একা। এবং আমার শরীরের যদি কোনো কিছু ভালো করতে হয়, ট্রিটমেন্ট পেতে, তার জন্য আমার হাজব্যান্ডের দরকার নাই। মানুষ যেরকম অনেক মানুষ একজন উইডওয়ারের সাহায্য করে, ডিভোর্সের সাহায্য করে, কেউ হচ্ছে সারা জীবন বিয়ে করে না তাকে হেল্প করে, সেরকম আমাকে পারলে হেল্প করবে, না পারলে আমি আমার হেল্প নিজে বাই করবো। আই উইল মেডিটেট, আমি নিজে মেডিটেশন করবো নিজে, অথবা নাহলে কনসেন্ট্রেট করবো নিজের টোটালি বাড়ির সাথে, আল্লাহর সাথে। আল্লাহ যে কিনা আমার সব জায়গায় আছে, সারা পৃথিবীতে প্রত্যেকটা সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা বিরাজমান। তো সেই আল্লাহর সাথে, যে উনি মানুষের আকারে না কিন্তু সবার ভিতরে আছে, সারা পৃথিবীতে আছে। তো সেই এক অদ্বিতীয় আল্লাহকে, লা শারিকা লাহু, যিনি, তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবো যে আমার যাতে এগুলোর থেকে আমি রক্ষা পাই। খুব খারাপ অবস্থা, এখানে বোঝা যাচ্ছে না, ভিডিওতে কিন্তু অতটা বোঝা যায় না, কিন্তু আমার প্রথম দিকের ভিডিওগুলোতে কিন্তু এগুলো একদম নাই। এখান দিয়েও পুড়ে গেছে, কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছে, একদম ভয়ঙ্কর রীতিমতো। আমি জানি না আমি এখান থেকে রিমুভ কোনোদিনও পাবো কি না, উইদাউট এনি কসমেটিক আর সার্জারি। আমি আর কখনো এখান থেকে বাঁচতে পারবো কি না আমি জানি না, বা আমি এখান থেকে রিকভার করতে বা ভালো হতে পারবো কি না। আই উইল ট্রাই আপ টু মাই লাস্ট ব্রেথ। আমি চেষ্টা করে যাব যাতে করে আমি এগুলো থেকে বাঁচতে পারি। আর এর ভিতরে তো অনেক কিছু হয়েছে। আমার বড় ছেলেটার বিয়ে হয়েছে, আমি যেখানে অ্যাটেন্ড করি নেই। ছেলেটা ঢাকায় আসছে, ওর শ্বশুর শাশুড়ি আসছিল। তো শাশুড়ি, আমার ছেলের শাশুড়ি, মানে যে আমার বলে কি বিআই, বিআইন সাহেব যে উনি আসছিলেন, মানে দি লেডি ভিজিটেড দিস হোম। এটা তো ছিল আমার আম্মুর মানে রেন্টাল ফ্ল্যাট ছিল। তো এখন তো আমরা ছেড়ে চলে যাচ্ছে। আরও কথা হচ্ছে আই এম লিভিং দিস ফ্ল্যাট। অগস্টের 1 তারিখে আমাকে ছেড়ে দিতে নোটিশ দিয়ে যাচ্ছে আমার ছোটো ভাই, কারণ ও নিজেও ছেড়ে যাচ্ছে। তো অটোমেটিক্যালি আমাকে এখন একটা বাসা খুঁজতে হবে। আমি খুঁজতেছি সব জায়গায়। দেখি আমার ছোটো খালা যে শিমু আন্টি, ওর বাসায় বলেছে, কিন্তু ওর বাসায় একটু প্রবলেম আছে, কারণ আমার কিছু জিনিসপত্র হচ্ছে। ওর বাসায় কিন্তু কোনো খালি নেই, পুরোটা ফার্নিশড বাসা। তো ওইখানে আমার কিছু জিনিস আছে, আমি এগুলো বাদ দিতে পারবো না, ওটা আমার থাকতেই হবে, কারণ আমি তো আন্টির বাসায় সবসময় থাকবো না। আমি হয়তো 2 বছরের জন্য গেলাম, কিন্তু যখন আমি লিভ করব তখন আমার এই জিনিসগুলো তখন আমি কিনতে পারবো না। অনেক কিছুই আছে যেগুলোকে আমার রাখতে হবে, আমার জিনিস। তো এইটার জন্য আমি তার বাসায়, এই জন্য আমার একটা 2টা রুমের বাসা দূরে খুঁজতে হবে, ঢাকার বাইরে। তো আমি আগে পিঙ্ক সিটিতে ছিলাম, ওইদিকে কিছু বাসা আছে, কিন্তু ওইদিকে সব বাসাতে যে আবার আমার সিকিউরিটির বিষয় না, যে কেউ আমার সিকিউরিটি দেখবে কি না ওইটা বিষয় না, কিন্তু আমি ওখানে যেতে চাচ্ছি না। কারণ হচ্ছে যদি পিঙ্ক সিটিতে আমি আগের মতো একটা পাই ভালো, আর না পাইলে বাইরে আরও মানে ওই দিকে না, ডুমনি ওদিকে যাব না আমি, হয়তো বা খিলক্ষেতে কিছু খুঁজবো, ওখানে 2 রুমের ভিতরে, নাহলে উত্তরাতে কিছু খুঁজবো, 2 রুম, টোটাল 2 রুম, 2টা বাদ, আর কিছু প্রয়োজন নাই। 2টা রুম না হলে আমার জিনিসপত্র রাখা নিয়ে খুব প্রবলেম হয়। 1 রুমে আমি থাকবো, আর 1 রুমে আমার ফ্রিজ, তারপরে সব ওয়াশিং মেশিন, তারপরে আমার এগুলাকে কী বলে, আমার ওভেন, মাইক্রোওয়েভ ওভেন এবং অন্যান্য সব কিছু করা থাকবে। আর আমার বেডরুমে শুধু আমি আমার সোফা কাম বেডটা আর টেলিভিশন, টোটাল এই। তো হোয়াটএভার, আমি জানি না আমি ফ্ল্যাট খুঁজে পাবো কি না, এরকম আমি খুঁজতে শুরু হবে জুন মাসের 15 পর, কারণ আমার তো হাতে টাইম নাই। এক দিন ঠিক করেছে একবার উত্তরাতে যে একটা রিক্সা নিয়ে নেব, যে সারাদিনের জন্য, একদিনে শেষ হবে না, কিছু জায়গা সিলেক্ট করতে হবে যে এর ভিতরে খুঁজতে হবে। তো ওইটা খুঁজে উত্তরাতে 1 দিন বা 2 দিন, তারপর মাদানী এভিনিউতে সোজা চলে গেছে, যেটা জলসিরি আবাসন পর্যন্ত, ওই দিকে 1 দিন, ওই দিকে এপাশে ভাটারা যে বাড়িধারা যে ব্লক, ওই দিকে কিছুদিন, তারপরে আবার এদিকে বসুন্ধরা কে ব্লকের পরে এন ব্লক যেটা হয়েছে আই ব্লক,
ওই আই ব্লকও না কে ব্লকের পরে ওখানে কিছু খোঁজার চেষ্টা করব। তো দেখা যাক, জানি না, ওখানে শেষ করে হয়তো বা যদি আল্লাহ মিলায় দেয় আর কি। তো ওদিকে দেখবো, আর পূর্বাচলের কাছাকাছি একটু দেখবো, টোটাল এই কয়েকটা জায়গা, আর অন্য কোথাও যাব না। কেরানীগঞ্জ আর গাজীপুর খোঁজা যায়, কিন্তু একটু প্রবলেম আছে, কারণ হলো আরেকটা জায়গা আমার খুব ইন্টারেস্টিং, যেটা হলো আমি নর্থ সাউথ যে ডেভেলপমেন্ট, নর্থ সাউথ গ্রিন সিটি ডেভেলপমেন্ট, যেটা আর কি, যে রিয়েল এস্টেট কোম্পানির সাথে আমার এগ্রিমেন্ট হয়েছিল, তো ওদের আমি লেটেস্ট কিছু জায়গা দেখে আসছি। তো ওই দিকে কিছু বাড়িঘর আছে, কিন্তু ওখানে যদি বাস সার্ভিসটা না থাকে তাহলে আমার জন্য খুব প্রবলেম, কারণ আমার যদি কমিউনিকেশন না থাকে তাহলে আমি আসবো কী করে? আমার পক্ষে তো একটু যেমন আমার পা অলরেডি, এর ভিতরে আরও বিষয় হয়েছে, আমার পায়ে আমি প্রচণ্ড আঘাত পেয়েছি, এটা আমি বলেছিলাম কিনা জানি না লাস্ট ভিডিওতে। এত বেশি আঘাত পেয়েছি যেটা আমার হাড় ভেঙে গেছে কিনা আমি এখনও জানি না। আমি ডাক্তারকে যেতে পারি না, যাবো যে একটা এক্সরে করে দেখতে হবে যে আমার পায়ের কী অবস্থা। আর এদিকে মাথার অবস্থা তো খুব খারাপ, মাথার এক্সরে করতে চাইছিলাম, ভিতরে মধ্যে স্ট্রোক হয়ে আসছে, স্ট্রোকে ব্রেনের কতটুকু কী অবস্থা জানি না, তো আল্লাহই বলতে পারে আর কি এটার কোনো সলিউশন বা কোনো বিচার আদৌ পাবো কিনা বা পারবো কিনা কোনো সলিউশন বের করতে, আল্লাহই বলতে পারেন। তো দেখা যাক, কারণ বাসা পাইলে ভালো, আর নাহলে একটু খুব বিশাল একটা ক্রাইসিস হয়ে যাবে। আমার ভাইকে বুঝলাম যে 2006-এর ডিসেম্বর পর্যন্ত এখানে অন্তত থাকতে, তাহলে আমি একদম জীবনের জন্য সব গুছায় আমি চলে যেতে পারতাম। কারণ এই যে বাসা শিফটিংয়ের জন্য আমার এখন প্রায় 40-50 হাজার টাকা মাস্ট দরকার। কিছু যদি আমি নাও কিনি, কিছু তো কিনতে, যেরকম আলমিরা একদম মাস্ট, কারণ আমার দুটো আলমিরার অবস্থা খুব মারাত্মক। তো আমি যদি কিছু নাও কিনি, অন্তত পক্ষে ন্যূনতম তো আমার কিছু খরচ আছে। তো সেই খরচটার জন্য এইদিকে আবার আরেকটা কি কাজ হয়েছে, বিকাশে সিটি ব্যাংক করে কি, বিকাশে কিছু লোন দেয়, যারা বিকাশ ইউজার তাদেরকে লোন দেয়। তো সেই লোনটা আমি দেখে, আমি প্রথমে 1000 টাকা লোন নিয়েছিলাম গত বছর এই নভেম্বর ডিসেম্বরের দিকে। তো 1000 টাকা লোন নেওয়ার পরে ওরা দেখলাম যে লোনটা রিফিল হয়েছে। যখন আমি রিফান্ড করি লোন, তখন লোনটা রিফিল হয়ে যায় মানে সাপোজ আমি 1000 টাকার আমার ইনস্টলমেন্ট আসলো 400 টাকা আমি যেই দিলাম, অমনি লোন যেটা লিমিট ওখানে আরও 400 টাকা আবার শো করে, যে আমি চাইলে 400 টাকা আবার নিতে পারি, যদিও 500 টাকার নিচে উঠানো যায় না, কিন্তু যত পারি আমি চাইলে 400 টাকা আমার লোন লিমিটে চলে আসে। যখন লোন লিমিটটা যখন আমি ওঠানোর মতো হবে, তখন আমি when I can draw the অ্যামাউন্ট। তো এইভাবে করে এই ফ্যাসিলিটির কারণে আমি আসলে লোনটা নিয়েছিলাম। কিন্তু এখন হঠাৎ করে তারা না 25,000 টাকা পর্যন্ত যখন তারা তাদের করেছিল লিমিট, আমি নিলাম, বোকার মতো নিয়ে ফেললাম। এখন বলে পুরা লিমিট শেষ, রিফিল আর একটুও করতেছে না, আগামী 3 মাসে জমা দিয়ে দিতে বলতেছে। কারণ আমি এটার জন্য এখন আমার 2টা কাজ করতে হবে। হয় আমার 1.5 লাখ টাকার আমার একটা ছিল, ওখানে এখন মাত্র 40,000 টাকা ব্যালেন্স আছে, আর বাকি সব টাকা খরচ করতে বাধ্য হয়েছে। আমার ছেলের বিয়ের জন্য, তারপর একটা ইন্স্যুরেন্সের জন্য টাকা দিয়েছি, বিভিন্ন স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে, আরও বিভিন্ন জায়গায়। তো এই বিভিন্ন বিষয়ের জন্য আমার বিভিন্ন জায়গাতে টাকা চলে গেছে। এই টাকার জন্য এখন আমার মাত্র 40,000 টাকার মতো ব্যালেন্স আছে। এখন এটা যদি আমি ভেঙে যদি 25,000 টাকা ফেরত দিই, তারপরেও কিন্তু আমার বাসা শিফট করার টাকা হইতেছে না। তারপরে আবার আমার অ্যালিকো থেকে লোন না, তাহলে আমি ইউনাইটেড স্টেটসে 2006 আমি কীভাবে যাব? হাউ ক্যান আই গো? আর একটা কথা কি, যে যত কিছুই বলুক বিয়ে শাদী এগুলো কোনো কিছুতে আমি যাচ্ছি না, যাওয়ার আমাকে কেউ বলবেও না, এবং আমি যাবো না। এটার ভাব অনেকেই করবে, কিন্তু আমি নো ওয়ান ক্যান টেক মি, কারণ আমি এটা খুব, আমার গত 17 থেকে 20 বছরের অভিজ্ঞতা আমি খুব ভালো করে জানি, এবং আমি আমার প্রবলেমগুলো জানি যে আমার বাইরের থেকে কোন সাইড থেকে প্রবলেমগুলো আসবে ভালোর সাথে। সো আই ক্যানট গো উইথ দিস। আর তার থেকে বড় কথা, আমার ছেলের বিয়ে হয়ে গেছে, এখন আমি আমার ছেলের বাচ্চা কাচ্চা হবে সেটা দেখবো। মিতু আন্টি যেরকম তার আজকে গল্প করলো, তার মাসিয়াদ, আমার ছোটো ভাই মাসিয়াদের বিয়ে হলে, তখন তার বাবু টাবু হলে, তখন তার জন্য অনেক কিছু কেনা শুরু করছে মিতু আন্টি এখনই। তো এরকম আমিও ঠিক করছি যে মাসিয়াদ ভাইয়ার বিয়ে করবে, কিন্তু মাসিয়াদ ভাই যদি আগের বছর বিয়ে করে, আমার একটা খুব ভালো ইচ্ছা ছিল তার জন্য গিফট কেনার, এখনই হয়তো বা কিনতে পারবো না, তারা কিছুদিন পরে কিনে তারপর তাদেরকে দিতে হবে। আমার ছেলের বউয়ের গিফটটা মাত্র শেষ করলাম, 11,000 টাকা, এখন ছেলের গিফটটা দিচ্ছি।
আর আবার 3 মাসের জন্য একটু স্টপ রাখছি আমার ছেলেটা, সেপ্টেম্বর থেকে শুরু করব। কারণ আমি যদি 2006-এর মধ্যে যদি আমি অ্যাপ্লাই করতে না পারি তাহলে কেমনি করে হবে, আমাকে তো অ্যাপ্লাই করতে হতো। কিন্তু আমার মনে হয় না আমি অ্যাপ্লাই করতে পারবো, কারণ নো ওয়ান ইজ সাপোর্টিং। বিকাশ তো এই কাজ করতেই পারে না, তাই না? আসলে তাদেরকে কী বলবো, তারা লোন দিয়েছে ঠিক আছে, বাট আমি আর না, আমি যদি শোধ করে দিই, আমি আর বিকাশ থেকে যদি দেয়ও 10,000-এর উপরে আমি কোনোদিনও লোন নিব না, যেটা কিনা আমি 3 মাসে শোধ করতে পারবো। তারপরে সেটা আমি আই উইল ট্রাই টু অ্যাভয়েড। এর ভিতরে আবার নানুর বাসাতে দুনিয়ার কাজ করতেছে, এর ভিতরে নানু বসে কাজ করাইছে 50,000 টাকার মতো, 2 মাসে আমার 3,000 টাকা টোটাল সব মিলে প্রায় 5,500 টাকা দিতে হইতেছে। মানে এখন পর্যন্ত 4800 টাকার হিসাব বলছে, কিন্তু আবার যদি ট্যাঙ্কি চেঞ্জ করে সেখানে আবার টাকা। সো আমি জানি না এগুলো কবে কী করবে। মানে এই টাকাগুলো যাওয়ার কারণে আমার টোটাল টাকা থেকে, যেখানে আমার 13,000 টাকা বাসা ভাড়া, সেখানে 3,000 টাকা চলে গেছে, মাত্র 10,000 টাকা আমাকে দিয়েছে। প্রতিবার যদি এই ধরনের জিনিস হয় তখন খুব মারাত্মক। আমি জানি না এই কাজগুলো কেন করতেছে আমার সাথে সবাই। তাহলে আমি দেশের বাইরে কীভাবে যাব? আর বিয়ের সাথে এটা জীবনে হবে না, আমার জীবন থাকতে না। তো এই জন্য আমি জানি না 2026 আমি মনে হয় না আমি ইরার কোথাও, হয়তো বা শিমু আন্টিরা যেতে পারবে, অন্যরা যেতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত হয়তো বা আমার যাওয়া হবে না, বা ইফতেকার ভাইয়ারা চলে যাবে, বা অন্যরা যারা আছে পৃথিবীর সবাই চলে যাবে। তারপরে আমার ছোটোবেলা আমরা যখন লিবিয়াতে ছিলাম তখন ওখানে ছিল সুমনের বোন, ওরা হয়তো চলে যাবে, না গেলে ওরা ওদের প্রসিডিউর করবে, যেটাই করুক। মানে আমার জন্য আমার সব শেষ। I don't know আমি how can I recover this. I will try my best to recover. মানে আপ্রাণ চেষ্টা করতেছি, তারপরে কোনোভাবেই কোনো ব্যবস্থা করা যাচ্ছে না, কোনোভাবেই না। আর বিয়ে শাদী আমার জীবিত থাকতে আমাকে কেউ আর দিতে পারবে না, কারণ আমার লাইফে যেটা হয়েছে দ্যাট আই নো। আর বিয়ে শাদী কারে, এখন একটা বয়স্ক লোকরে বিয়ে করা, তো বয়স্ক লোকরে কেন আমি বিয়ে করতে যাবো? ওয়াই শুড আই? আমার এজ হলো এখন 51, আমার এজ 51-52 হবে। কোনোভাবেই কোনো বয়স্ক হোক, আমার বয়সী হোক, কোনোভাবে আমার ছোটো হোক, আই উইল নট গো ফর দিস। এটা এভরিওয়ান নো, এটা প্রতিদিনই আমি বলবো, প্রতিদিনই বলতে থাকবো। আর আমি জানি এটা কেউ চেষ্টাও করতেছে না, কিন্তু সবাই ইচ্ছা করে এই ভাবটা কেন করে আমি জানি না। তাদেরকে ইনপুট করে, এটা আগেও করেছে, করে তারপরে তারা তাদের মতো নর্মাল লাইনে চলে যায় সবাই। বাট সেটা মানে যেটাই করুক, সেটাই যেই অবস্থাতেই থাকুক, যেটাই করুক, সেটার জন্য আমি সবসময় আমি দেখছি এখন একটা আল্লাহ রহমত, যে আগে আমার খালারা ইনসিস্ট করতো, আমার খালারা এখন কোনো ইনসিস্ট করে না, এখন করে অন্য জায়গা থেকে। তারা নিজেরা করবে, কিন্তু সেটা এমন একটা ভাব করে আমার ভিতর থেকে। তো সাপোজ আমি একটা জায়গায় গেলাম, একটা বাইরের একজন লেডি, সে বিয়ে করবে, ভালো কথা, সে তো আমার সাথে এটা শেয়ার করবে এইভাবে, যেটা একটা খুশির ব্যাপার, সে বিয়ে করতেছে, আই ক্যান শেয়ার মাই জয়, যে সে একটা আমার বান্ধবীর মতো, তার জন্য আমি যাবো। কিন্তু সে এমনভাবে করে, সে আমার জায়গা দিয়ে আছে, বিয়েটা আসলে আমার হবে, তার হবে, বা সেও বিয়ে করবে, সাথে সাথে আমাকেও গলায় ধরে একটা বিয়ে করাই দেবে, বা এমন একটা ভাব করে যে আমিও কাজ করতে যাচ্ছি, যে ওইখান থেকে আমি এটা করে নেব। বাট আমি সে হয়ে তো ওই কাজটা করবো না, আমি তার জায়গা থেকে। সো আই উইল নট ডু দিস। এটা কিন্তু এই জিনিসটা এখন আমার আল্লাহর রহমতে আমার খালারা কেউ এই টাইপের আগেও করে নাই, খুব একটা আগেও করে নাই, এরকম আমি দেখি না। কিন্তু আমি আগে ভুল বুঝতাম। আমার খালা আমার আরেকটা খুব খুশি খবর, আমার আন্টি হেলেন আন্টি গেছে হজে, গেছে আঙ্কেল সহ। আবার এইদিকে রাকিব, নার্গিস আন্টি, মানে নার্গিস আন্টির ছোটো ছেলে রাকিব, নার্গিস আন্টি আর ইসে যাবে, রাকিবের শাশুড়ি আর রাসেল, ওরা দিক থেকে আবার আরেকজনকে যাচ্ছে আমার সাথে, টোটাল 5 জন যাচ্ছে, 5 জন বা 4 জন। আর ওদিকে রাকিবরা যাচ্ছে হলো হেলেন আন্টি আর আঙ্কেল তো চলে গেছে। তো ওরা যেরকম হজে চলে গেছে। বাট হেলেন আন্টির একসময় অনেক কথাতে আমার কাছে মনে হতো যে হেলেন আন্টি হয়তো বা খাদিজা রসুলের জন্য বলতেছে, সে কিন্তু কখনো আসলে বলে নাই। ও কিন্তু এমন একটা ভাব করতো, তার ছেলে যে সাফিনা আমার থেকে 17 বছরের ছোটো, ও কিন্তু কখনোই এটা বোঝায় নাই, কিন্তু সিচুয়েশনটা এইভাবে করে ইচ্ছা করে বলতো। যখন সে ওর বিয়ে দিয়ে দিচ্ছে, এমনভাবে বিয়ে দিয়ে দিচ্ছে যে এটা কোনো ব্যাপার না, কিন্তু সবাই মিলে এটা আমাদের এলাকার লোকরা খুব করে এটা বোঝানোর চেষ্টা করতো অলওয়েজ, বিকজ ও বললো তাদের এটা জিনিসটা করতো, কারণ সবসময় যাতে আমি একটা মেন্টাল প্রেশারে থাকি। এটা কোনো অন্যায় কিছু না, মানুষ বিয়ে শাদীর কথা বলবে। আমার কথা হলো আমার ভাই আমার জায়গায় থাকবে, আর তাদের বউরা থাকবে অপোজিটে, এবং বউদেরও আমার জায়গায় রাখতে পারে, আমারই তো ছোটো ভাই। কিন্তু সেখানে থাকলেও দে হ্যাড টু নো ফার্স্ট যে তার ওয়াইফের জায়গা তার আলাদা, এবং আমি যে একটা সিঙ্গেল মেয়ে, আমি তাদের বড় বোন, আমার ওইটা আলাদা, এটা তাদের মাথায়। এবং আমার ধারণা থাকে আমার খালতো ভাইরা দে আর ভেরি সেন্সিবল, এগুলোর দিক থেকে তারা অসম্ভব সেন্সিবল। আমাদের খালাতো হোক বা খালাতো মামাতো ভাই তো যোগাযোগই করে না, তারপরে আরও যত আছে আমার ফুপাতো ভাইদের, ওরাও সেন্সিবল, ফুপাতো ভাইও অনেক সেন্সিবল আমি বলবো, যেরকম রাজিবিলা।
আর চাচাতো ভাইদের সাথে যেরকম একটা দেখা হয়নি, তানিম কি তানুস না তানিমের সাথে দেখা হয়েছিল, আমার থেকে ছোটো অনেক। তো সেন্সেবল মানে ভালো অ্যাজ ইউজুয়াল। আর ফুপাতো ভাই অন্যান্য যে ফুপুদের হাসনাপুর ছেলেমেয়েরা অসম্ভব ভালো, কিন্তু আরও কিছু ফুপু আছে আমার আর ফুপুদের নাসরিন ফুপু, রায়লা ফুপু, নার্গিস ফুপু, ওই ফুপুদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। কিন্তু ওই ফুপাতো ভাই বোনরা অ্যাকচুয়ালি ফুপুরা সবাই ভালো, তাদের ছেলেমেয়েরা অবশ্যই ভালো হবে। কিন্তু এই জিনিসটা নিয়ে তাদের ছেলেপেলেকে নিয়ে আমাকে আরও এই সবাই একটা অ্যাক্ট করে যে তাদের বউদের সাথে অ্যাড করে রাখার জন্য। বাট এটা করার জন্য আমার মাথায় কেন প্রেশার দিতে যাবে, আমার মাথায় কেন একটা প্রেশার ক্রিয়েট করতে যাবে? এটা তো কোনো অর্থ নাই। আমি আমার মতো সিঙ্গেল যাবো, তারা তাদের মতো যাবে, সবাই যার মতো যাবে। এখানে তো অন্য কোনো কিছু নাই। বাট আল্লাহর রহমত যে আমার নিজের খালারা এখন এগুলো টোটালি করায় না। আমি আল্লাহর কাছে অনেক মানে করি যে আমার যতটুকু, আমি জানি না আমার আয়ু কয়দিন আছে, আল্লাহ আমার কয়দিন আয়ু রাখছেন আমি জানি না, কিন্তু আমি এদিক থেকে আমার ভাইও এখন এগুলো একদমই বলতেছে না। যে কদিনই আল্লাহ আমার আয়ু রাখছে, যে কদিন আমি দুনিয়াতে থাকবো আমি জানি না, তবে অলওয়েজ রেডি ফর এভরিথিং। মৃত্যুর জন্য সবসময় রেডি থাকি, কারণ আমার মা যেভাবে গেছে এটা বিলিভ করা খুব কঠিন, যে কোনো সময় যে কোনো অবস্থা যে কারোর জান চলে যেতে পারে, এবং আমিও সবসময় তৈরি থাকি। বাট আমি সবসময় দোয়া করি আমার আন্টিদের যেন আল্লাহ 100 বছর আয়ু দেয়, আমার খালু আন্টিরা যাতে সারা জীবন ভালো থাকে, আমার যে আঙ্কেল আন্টিরা একসাথে আছে, আমার খালাতো ভাইরা, ফুফাতো ভাইরা, চাচাতো ভাইরা, মামাতো ভাই বোন, সবাইকে যেন আল্লাহ ভালো রাখে। খালাতো ভাই বোনরা যারা হাজব্যান্ড নিয়ে যারা বিবাহিত, যারা বিয়ে করা নেই, তাদের মিম এখন বিয়ে হবে, আল্লাহ যাতে খুব ভালো একটা হাজব্যান্ডের ছেলের সাথে বিয়ে দেওয়া দেয়, এবং ও যাতে খুব ভালো থাকে দোয়া করি। এবং আমার খালাতো ভাই যারা ছোটো ছোটো আছে, শিমু আন্টির 2টা ছোটো ছেলে আছে, মাসিয়াদ আছে, মিতু আন্টির ছেলে, ওদের বিয়ে হোক। আমি বড় বোন খুব আনন্দ করবো বিয়েতে, ভালো ভাইয়ের বউদের জন্য যাতে গিফট রেডি করতে পারি। তার আগে যদি বিজনেসটা হইতো, আর এরকম অবস্থার সিচুয়েশন যে বাসা চেঞ্জের জন্য আমি টাকাই রাখতে পারতেছি না। এই বছর আমি কত টার্গেট করছিলাম যে এই বছর আমার এই 1.5 লাখ টাকাটাও থাকতো, এর ভিতরে আমার ছেলের বিয়ে হইলো, ওখানে গেল অনেকগুলো টাকা ওই পারপাসে। আমার মানে আমি তো বিয়েতে যাইনি, খুব অল্প টাকা দিয়েছি, কিন্তু ওইটুকু অ্যারেঞ্জ করে আমার জন্য ভীষণ যান, কারণ ওটার জন্য আমাকে একটা ভেঙে ফেলতেছে, কারণ ওইটার জন্য আমি যখন যাব তার জন্য অ্যারেঞ্জ করতে হয়েছে। আগের কিছু বিষয় ছিল, এর ভিতরে আমার নানুর বাসার যে ফ্ল্যাট, যেটা আমার আম্মুর পরে, এটার পেপারস রেডি করতে হবে, ওটার জন্য কোনো খরচ করতে হচ্ছে না। খরচ করতে না হইলেও ওইটার জন্য যে দৌড়াজোড় বাইরে গেলে, একবার বাইরে গেলে আমার 1000 টাকা চলে যাচ্ছে, আমি যদি 5 দিন বেরোই আমার 5000 টাকা চলে যাচ্ছে। অথচ আমার মাসে তো আমার খালা যে আমাকে দিচ্ছে এটাই তো বেশি, সে আমাকে 10,000 দিতে পারতেছে, এর থেকে বেশি দিতে পারতেছে না। সো আমি কোনোভাবে সেভ করতে পারতেছি না এখান থেকে টাকা। তো এর ভিতরে বাসা শিফট করা, তার ভিতরে আবার ইয়াতে যাওয়া, কী বলে এটাকে, মানে এই আবার যে বিকাশের এই ঘটনাটা ঘটলো, এইগুলো সব কিছু মিলা তাই এখন আমি ম্যারিন সিটিতে যেতে হবে। ম্যারিন সিটিতে আমার 65,000 টাকা আছে, আর ইমিডিয়েটলি আর্জেন্টলি তাদের এখন উচিত এই টাকাটা আমাকে দিয়ে দেওয়া, কারণ আমার এখন এই টাকাটা হাতে আসলে আমি টাকাগুলো শোধ করতে পারবো, এবং টাকাগুলো এই বিকাশের টাকাটাও দিয়ে দিলাম, সেই সাথে আমি বাসাটা শিফট করলাম। আর আমার ডিপিএসটাও ভাঙতে হলো না, ডিপিএস বলছে এফডিআরটা এফডিআরটা অ্যাডজাস্ট করা লাগলো না, আর আমার লোনটা আমি ঠিকমতো শোধ করলাম। তাহলে বাসা চেঞ্জ করলে আমার মতো মোটামুটি আগামী বছরের ভিতরে চেষ্টা করলাম যে একটা অ্যামাউন্ট নিয়ে আসতে। আল্লাহ যেন আমি কিছু করতে পারবো কিনা। এখন ম্যারিন সিটিকে আল্লাহ হেদায়েত করুক, তারা যাতে আমার টাকাগুলো ফেরত দেয় ঠিকমতো। টাকা বলতে বাড়ির ভিতরে কোনো ক্যাপিটাল না, ক্যাপিটাল অবশ্যই, কিন্তু ক্যাপিটাল বাড়ির ভিতরে থাকে না, ক্যাপিটাল থাকে বাইরে। এই টাকাটা আমার হাতে দিতে হবে, যেটা আমি পাই সেটা আমার হাতে দিতে হবে, এছাড়া অন্য কোনো কিছু না। ক্যাশ যদি মানুষের বাড়িতে থাকতো তাহলে পৃথিবীর কোনো বিলিয়নিয়ার বেঁচে থাকতে পারতো না। বাড়ির শরীরের ভিতরে কখনো ক্যাশ থাকে না, মানুষ পা থেকে মাথা পর্যন্ত নিজেরাই ক্যাশ। বাট এই ক্যাশ হলো জৈবিক, যেটার কোনো ইফেক্ট ব্যাংকের ট্রানজ্যাকশনের সাথে কখনোই না। সাপোজ আমি এখন মারা গেলাম, সাপোজ আমার ইনফেক্টেড হয়ে মারা গেলাম, প্রচুর পরিমাণে প্রচুর লোক, কিন্তু এটার সাথে কখনোই ব্যাংকের কোনো ট্রানজ্যাকশন বা ক্যাপিটালের সাথে কোনো রকমের কোনো কানেকশন নেই, কোনো রকমের কোনো কানেকশন নেই। তো আজ এই পর্যন্তই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি একটা বিষয় কখনো শেয়ার করিনি, বোধহয় ইয়াতে শেয়ার করেছি কিন্তু এখানে শেয়ার করিনি। সেটা হচ্ছে আমার মেজর হারুনের সাথে বিয়ের আগে, তখন দিদার লেফটেন্যান্ট হারুন, তখন কিন্তু আমার একটা ভাইয়াকে আমি খুব ভালো করে চিনতাম, যার সম্পর্কে আমার আমি বোধহয় কোনো একটা ভিডিওতে আলাপ করে থাকতে পারি, আমার এখন মনে আসতেছে না, কারণ অনেকগুলো ভিডিওতে আপলোড করেছি, আমার কিছু কিছু ডিলেটও হয়ে গেছে, প্রায় 7-8টা। তো আলাপ করে থাকলে সেটা ডিলেট হয়ে যাচ্ছে কেন সেটা জানি না। সেটা হচ্ছে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমি কুইজ কন্টেস্টে জয়েন করেছিলাম। এই কুইজ কন্টেস্টটা হয়েছিল বাংলাদেশ টেলিভিশনে, শিরোপা নাম ছিল। তো ওই কুইজ কন্টেস্টে আমরা টোটাল ওখানে প্রায় 1,00,000-খানেকের উপরে লোকজন বোধহয়
কম্পিটিশন হয়েছিল, পরীক্ষা রিটেন এবং ভাইভা, সেখান থেকে সিলেক্টেড হই আমরা। খুব অল্প কিছু মেয়ে, তো অল্প কয়েকটা, ছেলে বোধহয় সব মিলে 40-50 জন হবে, আর মেয়ে বোধহয় 6-7টা মেয়ে হবে সব মিলে। এর ভিতরে আমি আর আমার শিমুলটা আমার খালা, মেয়ে আর একটু বেশি 10-15 জন, কারণ অনেকগুলো ইভেন্ট ছিল, অনেকগুলো গ্রুপ ছিল আমাদের। তো ওই গ্রুপে ছিল আমিনুল হক মিঠু ভাইয়া, যে পরবর্তীতে শিরোপা একদম টপ হয়, উনি টপ করেন, এবং ওনার নাম হচ্ছে আমিনুল হক মিঠু। হি ওয়াজ আ স্টুডেন্ট অফ বুয়েট, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ বুয়েটের ইয়েটা কি আছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, নো এটা আমার তো পুরো মুখস্থ, তারপর চিন্তা করা যায়, এটা আমি ভুলে যাচ্ছি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তো হোয়াট এভার, তো ওই সময় আমার যে, আমি তখন ইন্টারমিডিয়েট ম্যাট্রিক পরীক্ষা দিব, তো ম্যাট্রিকের পরপরই আমি একজন টিচার রাখলাম। সেই টিচারও কিন্তু ওই মিঠু ভাইয়ের একজন ফ্রেন্ড, ক্লাসমেট, তো বিল্লা স্যার ছিল, উনি আমাকে পড়াতেন, মিঠু ভাইও আমাকে পড়াতেন। তারপর হোয়াট এভার, মিঠু ভাইয়ের সাথে কীভাবে পরিচয় হলো আমি তো চিন্তা, ঝর্ণা আমার বান্ধবী, তো ঝর্ণার বড় বোনের আবার ক্লাসমেট ছিল, ক্লাসমেট ঠিক না, ইয়ারমেট, ওরা 85 ইন্টার। তো সামহাও কোনোভাবে জাহাঙ্গীরনগরে বোধ হয় মিঠু ভাইয়ের কিছু ফ্রেন্ড ছিল, তাদের মাধ্যমে মণিয়াপার সাথে পরিচয়, এবং মণিয়াপা বাসায় একদিন গিয়েছে, মানে ঝর্ণাদের বাসায় যখন গেছে মিঠু ভাইয়া, তখন আমিও গিয়েছি ঝর্ণার সাথে দেখা করতে, এটা ম্যাট্রিকের পরে। ওখানে দেখি মিঠু, আমি তো খুব এক্সাইটেড, কারণ আমাদের শিরোপার চ্যাম্পিয়ন টপ করে, তো খুব খুশি হলাম। তো তার কিছুদিন পর হঠাৎ করে ঝর্ণা আমাদের বাসায় চলে আসছে। আমি তখন 101 নয়াটোলাতে, মানে আমার নানুর বাসা তো 103 নয়াটোলা, তার অপোজিটে মুক্তাদের বাসা, ওদের বাসা আমার আম্মু ভাড়া থাকে তখন 3 তলায়। তো ওখানে এসে আমার নানুর বাসায় চলে, মানে আমি তখন নানুর বাসায় বসে আছি, ওখানে আমাকে ঝর্ণার প্রথমে আমাদের বাসায় গেছে, আমাকে পায় নাই, পরে আমাদের নানুর বাসায় গেছে, বলে কি যে ওর ইচ্ছে দেবো যে মিঠু ভাই তো তোকে লাইট নিয়ে খুঁজতেছে, লাইট না টর্চ নিয়ে খুঁজতেছে। আচ্ছা টর্চ নিয়ে দিনের বেলা কেন খুঁজবে, আই এম নট এ ব্ল্যাক পার্সন, তো হোয়াট এভার। তো বলছে আমাকে ওইখান থেকে সে উঠায় নিয়ে ঝর্ণা নিয়ে গেল ওদের বাসায় প্রথমে। তো ওখানে মিঠু ভাই আসছে বা বসেই ছিল ওই অবস্থাতে, সকাল থেকে বসেছিল বা কিছু একটা, আমার অত ভালো মেমোরিতে নাই। তো ঝর্ণা নিয়ে যখন কথা বলায় দিল, তখন আমাকে ভাইয়া বললো যে আমাকে একটু একটা বিটিভিতে একটা উপস্থাপনার জন্য যাইতে হবে। তো সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে, আমি যখন বিটিভি, মানে মিঠু ভাই যখন ইয়াকে বলে আর কি, ঝর্ণাকে বলতেছিল যে আমি তো ঝর্ণার ফ্রেন্ড, বলছে ওই ফ্রেন্ডটাকে ডাকো যে কিনা চোখে মুখে খুব কথা বলে। তো হোয়াট এভার, আমি তো শুনে খুব খুশি, কারণ তখন আমি ওই সময় আমি ছোটো তো, টিনেজার, তো তখন আমি ওই যে ছবি গায়ক গায়িকা, নায়ক, টেলিভিশনের পারফর্মার, এদের খুব ভক্ত ছিলাম, যেরকম তৌকির ভাইয়ার খুব ভক্ত ছিলাম, তারপর আফজাল হোসেন না, তৌকির ভাইয়ার ভক্ত ছিলাম, তারপরে নাজিয়া জোহেবের খুব ভক্ত ছিলাম, তো এরকম। তো হোয়াট এভার, আমাদের বাংলাদেশের গায়িকাদের ভিতরে সামিনা চৌধুরীর আমি অনেক ফ্যান, তো এইরকম আর কি। ফাহমিদা চৌধুরীর, দুজনেরই। আর ছেলেদের ভিতরে মনে করতে হবে, আর সবচেয়ে বড় কথা আমি আমার নিজের ফ্যান, আই লাভ মাই সেলফ। আমি খুব ভালো গাইতে পারি না, কিন্তু আমি আই হ্যাভ ওভার কনফিডেন্স যে আমি খুব ভালো গাই, এবং আমার নিজের জন্য আমার গান আমার কাছে খুব পছন্দ। তো যাই হোক, মিঠু ভাই যখন আমাকে ব্রেকটা দিল, আমাকে নিয়ে গেল ওই টেলিভিশনে, বললো যে টেলিভিশন যেতে হবে, ওখানে একটা 2-3 মাসের একটা ট্রেনিং হবে, ট্রেনিংয়ের পর সিলেকশন, ও তখনই হলো, অডিশন হলো, অডিশন হওয়ার পর বললো যে হ্যাঁ আই এম সিলেক্টেড, কিছু টেস্ট নিল, অডিশনটা নিল আরেকজন, মিঠু ভাই নেয় নাই, কিন্তু মিঠু ভাই আমাকে তার আগে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে কথা বলতে হবে, এইভাবে শিখতে হবে, এইভাবে পড়তে হবে স্ক্রিপ্ট, এইভাবে উচ্চারণ করতে হবে। এটা মোটামুটি সে আমাকে 2-3 দিন বোধহয় আগে ট্রেন করবো, তারপরে অডিশন হলো, অডিশনে আমি টিকলাম। অডিশনের পরপর 2000 কততে, এটা 1991 সালের কথা। তো অডিশনে যখন টিকলাম, তখন বললো যে এটা পুরো উপস্থাপনার যে পুরো স্ক্রিপ্টটা ভাইয়াই লিখছিল, বললো যে এটা আমাকে শেখাতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং ওই বিষয়ে আমাকে একটু ট্রেন করতে হবে। তো এটা মোটামুটি ওখান থেকেই বলছে, বাংলাদেশ টিভি থেকে, টেলিভিশন থেকে। এটা বলার পরে পুরো মোটামুটি 1 মাস বা 2 মাস হবে সে আমাকে ট্রেন করলো। প্রতিদিন তো যেতে পারতাম না, সপ্তাহে যেতাম, কখনো শিমনটিকে নিয়ে যেতাম, কখনো আমি একা যেতাম। তো যখন ট্রেনিং মোটামুটি শেষ, অনেক বকাটকা খেয়েছে, কারণ অনেক ভুল হইতো, ঘাবড়ায় যেতাম, এখানে বন্ধ হইতো সেখানে, তারপরেও মোটামুটি উত্তরায় গেল।
উপস্থাপনাটা কোনোভাবে উতরে গেল আর কি। খুব যে ভালো হয়েছিল তা না, আমি জানি না আমার এখন, বাট তখন আমি ছোট্ট একটা যখন মানে আমার যে একটা স্কুল বিতর্ক প্রতিযোগিতাতে আমি প্রেজেন্ট করি, একটা প্রেজেন্টেশনটা দিই অল্প কিছু কয়েক মিনিটের, বাট ওই উপস্থাপনাটার জন্য মনে হয় আমার এখনও মনে আছে যেটা আর কি, ওই উপস্থাপনাটার তখন আমার এইজ হচ্ছে, আমি কিন্তু ট্রেনিং নেওয়া শুরু করি আমার 18 হওয়ার আগে, বাট যখন উপস্থাপনাটা করি তখন আমার বয়স জাস্ট 18 বছর পুরো হয়েছে। যেদিন আমার 18 বছর পুরো হয় সেদিন আমার ছোটো ফুপুর বিয়ে গেছে, ছোটো বড় ফুপার। তো তারই কিছুদিন পর তো যাই হোক, তো মিঠু ভাই তখন আসতেন আমাকে শেখাতেন, মাঝে মাঝে আমার টিউশনের মতন একটা আমাকে পড়াতো, সে প্রায় বিভিন্ন আমার ইন্টার তখন আমি ভর্তি হলাম ইস্পাহানি কলেজে, তখন আমাকে ম্যাথস দেখিয়ে দিত। বিল্লা স্যার তো আসতোই, আমার টিচার ছিল, সে সাথে মিঠু ভাইয়া। তো হোয়াট এভার, এই ভাইয়া পরবর্তীতে আমি খুব মানে তার এতই ভক্ত হয়ে গেছিলাম ওনার হিসেবে। তখন মাঝখানে একটা বিষয় হলো কি, ভাইয়ার আমাকে সে শেয়ার করছিল যে ভাইয়ার অ্যাফেয়ার্স। আমি তো খুব খুশি শুনে, ঠিক আছে ভাবির সাথে একদম পরিচিত হবো, বাট এটা বলছে ঠিকই, কিন্তু তারপরে কিছুদিন পরে ভাইয়ার আমার সাথে একটু মানে বেশি ক্লোজ হলো অ্যাজ এ ফ্রেন্ড। এটা পুরোপুরি না বললেও হয়তোবা হয়, বা বলার না, এটা আমার নিজের জন্য এটা বলে রাখা দরকার, কিন্তু এটাতে কোনো লাভ ক্ষতির কোনো কিছু না। কারণ ওই বিষয়গুলো ওই সময় উনি না, ওরকম অনেকের সাথে, আমার একটা যে ছিল নাম সোহেল ভাইয়া, তার সাথে আমার খালুর ধারে কাছ দেশে না, তারা 5 ভাই বোনের, সে ভাইয়া হলো সবচেয়ে ছোটো। সোহেল ভাইয়া হলো মেজর হারুনের সাথে অনেকটা মিলিয়াপা মুনিয়াপার ছোটো ভাই। ওরা 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোটো, এই মিঠু ভাইয়ের যেমন 3 ভাই, কিন্তু ওদের কোনো বোন নেই, সবচেয়ে ছোটো ভাই ছিল। আর বাকি 2 ভাইয়ের নাম আমি বলতে পারি না, তখন বলতে পারতাম, এখন মনে নেই। বড়ো ভাই খুব সম্ভবত ফার্মাসিস্ট বা ইঞ্জিনিয়ার, মেজর ভাইও ইঞ্জিনিয়ার, সেও ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতো বিয়েতে। তো সে কিন্তু আবার বিতর্কেও চ্যাম্পিয়ন ছিল। তো হোয়াটএভার, এইসব কারণে আমি ওনার খুব ভক্ত ছিলাম, আর আমাকে শিখিয়েছিল, এত যত্ন করে উনি আমাকে ট্রেন করেছিল উপস্থাপনা করার জন্য, যে আমি এত বেশি কৃতজ্ঞ ছিলাম যে তার প্রতি, যে না আমি খুব ভক্ত হয়ে গেছিলাম তখন। তো আমি সবসময় বলতাম যে ভাইয়া নামাজ পড়েন, নিয়ে করেন, একদিন ভাবিকে নিয়ে আসে। তো পরে দেখি সে ভাবির কথা বলার পর দেখি আমার সাথে একটু কিছুটা বেশ ভালো, ফ্রেন্ডের চাইতেও বেশি ছিল আর কি, তার কানেক্টিভিটি ছিল তার সাথে আমার অনেকটাই। এদিকে ঘোরা ওদিকে ঘোরা, বিভিন্ন জায়গায় যেতাম, বাংলাদেশ টেলিভিশনে যে কখনো বসতাম, কখনো ঝর্ণাদের বাসায় না, আমাদের বাসায়, আমার নানুর বাসায় আসতো, আমাদের বাসায় আসতো। তো এই সময়টা আমি একবার ভাবতে শুরু করলাম কি, তার সাথে যখন আমার আমি আমি ফোন করতাম কোথা থেকে, আমার এখন আমাদের বাসায় তখন কোনো ফোন ছিল না, TNT-র ফোন লাইন ছিল, আমার নানুর বাসায় ছিল না, ওদের বাসায় ফোন ছিল, ওর একটা ফোন নাম্বার ছিল। তা আমি ফোন করতাম মিশার থেকে, আমাদের এখানে একটা ভিডিওর দোকান ছিল সেই আমলে, তার পাশে একটা সেবার প্রকাশনী প্লাস বিভিন্ন একটা বইয়ের লাইব্রেরি ছিল, তার পাশে একটা লেপ্তশোকের দোকান ছিল, ওই লেপ্তশোকের দোকানে একটা ফোন ছিল, সেখান থেকে ওরা এটা বিভিন্ন 1 টাকার বিনিময়ে ফোন করতে দিত, ওখান থেকে ফোন। একদিন আমাদের মিটু হয়ে যাচ্ছে, তুই কোথা থেকে ফোন করিস, পরে আমি লেপ্তশোকের দোকান থেকে ফোন দিই। কখনো আম্মুর ওখান থেকে, আম্মুর অফিসের ফোন থেকেও ফোন দিতাম, আম্মুর উত্তরা ব্যাংকের। বাট খুব তো বেশি ফোন দিতাম না, যখন প্রয়োজন হইতো আর কি, অথবা যে আমার রিহার্সালের জন্য এখন কখন যেতে হবে, বাংলাদেশ টেলিভিশনের টাইমিংটা কখন, আমার ট্রেনিং টাইমটা কোন সময় যেতে হবে, কখন আমাকে বুঝতে থাকতে, এইসব এনশিওর করার জন্য। কারণ টেলিফোন ছাড়া আমি কীভাবে জানবো, আর ঝর্ণাকে তো এতবার বিরক্ত করা যায় না, কারণ ওর তখন ইন্টারমিডিয়েট ভর্তি হয়ে গেছে, ও তখন ভর্তি হলো কি সেন্ট্রাল কলেজে, সেন্ট্রাল উইমেন্স কলেজে ভর্তি হলো, আর আমি ভর্তি হলাম ইস্পাহানিতে, আমি আর তিতলি, ওই স্কুল ফ্রেন্ড সিদ্ধেশ্বরী স্কুলের। তিতলি আগের বছরই বোধহয় ভর্তি ছিল, আমি বোধহয় তার পরের বছর। আমি তো 91 ইন্টার, ও কি 92-তে, ও খুব সুন্দর আমি 93-তে ইন্টার, ও খুব সুন্দর 92-তে ইন্টার, আমি তো 93, তো 93 আমি 91-এ যখন ম্যাট্রিক পাস করি তখন, আর ওরা 90-তে ম্যাট্রিক পাস করে দেন ইস্পাহানিতে ভর্তি হয়েছিল খুব সম্ভবত তিতলি, নাকি আমাদের সাথে পারে, আমার অত মনে নেই। আমি আর ঝর্ণা পাস করছি 91-এ, এটা আমি বলতে পারি শিওর। তো আমি ঝর্ণা আর লুবনা সুরমা ওরা সব 90-তে পার হয়ে গেছে, আর লুবনাও সিদ্ধেশ্বরী গার্লস থেকে বোধহয় কমপ্লিট করলো, আর সেন্ট্রাল উমেন্স কলেজ থেকে পাশ করলো হলো ঝর্ণা, আর সুরমা ভর্তি হয়েছিল বোধহয় বাদ্রুন্নেসা খুব সম্ভবত, আমি নট শিওর, এখন মনে নাই, অনেক কিছু মনে নাই, তখন সব মনে থাকতো, এখন মনে নাই। তা আমি তো পরে এখানে কমপ্লিট করা গেল, আমার পাপার পোস্টিং হয়ে গেলো কুমিল্লা থেকে পাশ করলাম। তো হোয়াট এভার, ইন দ্য মিনটা মেজর, তো আমি যখন একটু ভাইয়ের সাথে যখন খুব ভালো রিলেশন হলো, খুব ডিপ রিলেশন হয়ে গেছিলো, তখন আমি ভাবছিলাম ভাইয়ের বোধহয় ডিভোর্স হয়ে গেছে বোধহয়, তার বা ডিভোর্স বলতে চাল, তার তো সে তো ম্যারিড ছিল না, তার ফ্রেন্ডের সাথে বোধহয় কোনো ব্রেকআপ হয়েছে বা তার সাথে কোনো রিলেশন নাই, এই জন্য বোধহয় হি ওয়াজ ক্লোজ টু মি। বাট পরে দেখলাম যে না,
ও অ্যাকচুয়ালি আমাকে হেল্প করতো বা আমার খুব সিম্প্যাথেটাইজ ছিল, কারণ আমি তৌকির ভাইয়ের ভক্ত ছিলাম। আমি ছোটোবেলায় বুঝতাম না, আমার মাথা ঠিক মতো কাজ করতো না, এটা কিনা এখন আমি অসম্ভব স্ট্রং এবং অসম্ভব ইন্ডিপেন্ডেন্ট এবং মেন্টালি স্ট্রং, নট অনলি স্ট্রং এনাফ। এখন কেউ আমাকে এইসব বিষয়ে দুর্বল করতে পারে না, বাট তখন বুঝতে পারতাম না, বয়সের কারণেই হোক, তারপরে ইনসিকিউরিটি থেকে হোক, বাবা মা ছোটোবেলা ডিভোর্সেস, ইনসিকিউরিটি থেকে হোক, বা অনেকটা অবহেলা থেকে হোক, বঞ্চিত থেকে হোক, যে কোনো কিছু, অথবা আদার্স। আমি ছোটোবেলায় খুব সিক থাকতাম, সিক বলতে হসপিটালে ভর্তি থাকতাম না, সিক করে ফেলা হতো আর কি। একটা টনসিলাইটিস হলো, দেখা গেলো একটা ইঞ্জেকশনের কোর্স দিয়ে দিচ্ছে, একদম 50 টোটাল 15 দিনে 50টা স্কিন ইঞ্জেকশন দিতে হবে। ওইটার জন্য তখন একদম এই মেডিসিনাইজডের জন্য বেশি ছোটোবেলায়, এটা অবশ্য অনেক ছোটোর কথা, কেবল আমি যখনকার কথা বলছি তখন এই ধরনের ছিল, এগুলোর প্রেশার রয়ে যায়। তো আই ওয়াজ নট কনফিডেন্ট অ্যাবাউট, আমি অত বেশি কনফিডেন্ট ছিলাম না যে অ্যাকচুয়ালি হোয়াট আই হ্যাভ টু ডু। তো তখন আমি যখন আমি যদি একটু কমিউনিকেট করতে পারতাম, আমার মাথায় যদি কানেক্টিভিটি থাকতো তাদের সাথে, কানেক্টেড ছিলাম, কিন্তু ওই কানেকশনটা ছিল না যে অ্যাকচুয়ালি তাদের লাইফে ওয়ার্স গোয়িং অন। আমি ভাইয়ার মেন্টালিটিটা বুঝতে পারিনি। তার অ্যাকচুয়ালি ছিল যে আমি যেহেতু তৌকির ভাইয়ের ফ্যান ছিলাম, অঙ্কের ফ্যান ছিলাম, এবং আমি খুব এক্সপেক্ট করতাম। তৌকির ভাই একবার আমাকে সে তার যখন প্রথম অটোগ্রাফ দিয়ে আমাকে বলছিল যে আমাদের বাসায় এসে যাবে। বাসা বলতে আমাদের 103 নয়তলা তো না, 101 নয়তলা যাবে। আমাকে বলছিল তোমাদের নিজের বাসা? আমি না, সেটা আমাদের আমার আম্মার ওখানে ভাড়া থাকে, আমার নানুর বাসার পাশে, নানুর বাসা নিজের, আমার আম্মুদের, কিন্তু পাশেরটা আমাদেরটা, আমরা ওখানে ভাড়া থাকি। তো ওইখানে আমার ভাই আমার ঠিকানা নিল এবং যাওয়ার কথা ছিল, সে আসে নাই। পরবর্তীতে তার বড় ভাই তানভীর ভাই গিয়েছিল, প্রায় 3-4 বার গিয়েছিল আমাদের বাসায়। খুব সম্ভবত আমি তৌকির ভাইয়ের খুব ভক্ত ছিলাম। তো এই জিনিসগুলো খুব সম্ভবত মিঠু ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল আমি পরিষ্কার বুঝতে পারি। এবং আমি শিওর তার ওয়াইফের সাথে সে মানে দিদান, তার যে গার্লফ্রেন্ড ছিল ভাবি, আমিও কিন্তু তার ওয়ান কাইন্ড অফ গার্লফ্রেন্ড ছিলাম, কিন্তু ভাবির সাথে যেটা ছিল সেটা আমার ছিল না। ভাবি ছিল একটা অসাধারণ মেয়ে, আমার সাথে যেটা ছিল সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ, খুব ভালো একটা ফ্রেন্ডশিপ। সে আমাকে তুই করে বলতো, আমিও তাকে তুই করে বলতাম। সিনিয়র ছিল সে, আমার অনেক সিনিয়র, তারপর আমি তাকে তুই করে বলতাম। আমি এটা মাত্র ম্যাট্রিক পাস করছি, বাট তারপর আমি তাকে ওই শিরোপাতে, আমরা যেহেতু শিরোপা গ্রুপের, কুইজ গ্রুপের, তাই আমরা সবাইকে ওখানে উই অল ইউজ টু কল ইচ আদার তুই। তো প্লাস বিতর্ক গ্রুপের যারা আর কি, ডিবেট গ্রুপের। তো আমি তখন তাকে, যেটা আমার কাছে মনে হয়েছিল যে ভাইয়া এখন এটা আর বুঝি, তখন অত বুঝি নেই, যে আমি যেহেতু তৌকির ভাইয়ের প্রচণ্ড ফ্যান ছিলাম, তারপরে জোয়েব হাসান, নাজিয়া হাসানের ভক্ত ছিলাম। তো আমার মনে হয় যে ভাইয়ার যেটা মনে হয়েছিল যে আমি খুব এক্সপেক্ট করতাম যে তৌকির ভাইয়া আসবে আমাদের বাসায়, সে কোনোদিনও আসে নাই, সে কখনোই আসে নাই। তো যেহেতু সে কখনোই আসে নাই, তো খুব সম্ভবত এটার জন্য ভাইয়া মনে হয় মন থেকে ভাবছিল যে ঠিক আছে, ও তো আরেক লিজেন্ড, তৌকির ভাইয়ের থেকে কোনো অংশে কম না, কারণ সে হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের সিরিয়াল, মানে 1 বছর না পরপর 2 বছর সে ডিবেট চ্যাম্পিয়ন, বিতর্ক চ্যাম্পিয়ন, তার্কিক, বেস্ট তার্কিক, তারপরে আবার শিরোপা চ্যাম্পিয়ন। এমনিতে তাকে প্রচণ্ড, তার মধ্যে তার লেখাপড়া, তার জ্ঞান গুণে সবাই অস্থির ছিল সারা বাংলাদেশে। মানে ইজিলি তাকে বাংলাদেশের 15-20টা ছেলের ভিতরে ফেলা যায় প্রথম সারি। তো অটোমেটিক্যালি তারও অনেক ফ্যান প্রচুর। তো সেক্ষেত্রে বাট সে যে আমার প্রতি এই মায়াটা করছে, এটা আমার কাছে অবাক লাগে। সে আমাকে এই মায়াটা এই জন্য করছে যে আমার তৌকির ভাই আসতেছে না, ও গেলে হয়তো বা আমি খুব ভালো ফিল করবো, আমি মন থেকে ভালো থাকবো। কিন্তু ওইটা আমার বুঝে নাই যে আমার সেই ম্যাচুরিটিটা নাই, বা ওই কানেক্টিভিটিটা নাই, যে ও আর ওর গার্লফ্রেন্ড মিলে যে আমাকে এই হেল্পটা করতে চাইছে, এই মায়াটা করতে চাইছে, আমি এটা বুঝতে পারিনি। আমি ভাবছি ও বোধহয় পার্সোনালি, ওর গার্লফ্রেন্ড তো কখনো আসে নাই, আমি ভাবছি ওই বোধহয় পার্সোনালি এক্সট্রা পছন্দ করে, না লেগে যাচ্ছে না। ওইটা আমার পুরো ভুল হয়েছে না, তো সম্পূর্ণ ভুল আসলে, আই ওয়াজ রং অ্যাবাউট ইট। তো হোয়াট এভার। তো পরবর্তীতে যখন দেখলাম যে ওর বিয়ের সব কিছু ঠিক হয়ে গেলো, 92তেই কিন্তু বিটু ভাইয়া বিয়ে করছে, 92তে ওর বিয়ে হয়েছে। আমি যখন কুমিল্লাতে চলে যাই, আমরা কুমিল্লাতে যাওয়ার পরে মিঠু ভাইয়ের বিয়ে হয়ে গেল, শুনলাম। এটা আমি তো যাই নাই, ফোনে 2-3 বার কথা হয়েছে, আমি আর ফোনে দিয়ে বিরক্ত করি নাই, বিকজ অফ হলো তার যেহেতু বিয়ের কথাবার্তা চলতেছে, তখন তখন পুরো আমার ভ্রমটা ভেঙে গেল। আমি ভাবতেছিলাম সে বোধহয় আমাকে খুব পছন্দ করে, নাহলে কেন সে আজকে আমার বাসায় আসবে এতবার, আমাকে নিয়ে যাবে কেন। আসলে একটুটি সে খুব ভালো একটা ছেলে, অসম্ভব রকমের ভালো একটা ছেলে। হি ওয়ান্টেড টু কেয়ার, সে আমাকে কেয়ার করতে চেয়েছিল। আরেকটা বিষয় আমি এখানে বলে রাখতে চাই, ভাইয়া কিন্তু কিছুটা ওই সময় ভাইয়া একা না, আমার জানা মতে ওই সময় যত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ই হোক, মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক, মানে বুয়েট হোক, ডিইউ হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক, ডিএমসি হোক, ঢাকা মেডিকেল কলেজ হোক, সবার যে প্রথম সারির যে বাংলাদেশের যে স্টুডেন্টগুলো ছিল একদম প্রথম সারির, এরা কিন্তু ভয়াবহভাবে আমেরিকা এবং ইউরোপ বিদ্বেষী ছিল, কিছু কিছু অংশে মিডল ইস্ট বিদ্বেষীও ছিল। সামহাও এটা তাদের একটা ফ্যাশন বলবো নাকি তাদের ওই সময়কার তাদের এডুকেশন বা তাদেরকে সেই লোডিংটা দেওয়া হতো, তো ওদের ভিতরে এগুলো কাজ করতো। বাট আমি ছোটোবেলা থেকে প্রচণ্ড রকমের ওদের সাথে যে মিলেমিলে বলতাম না তা না, কিন্তু প্রচণ্ড রকমের আমি আমেরিকান প্রেসিডেন্টের ভক্ত ছিলাম। আমি খুব প্রেসিডেন্ট রেগানের ভক্ত ছিলাম, প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভক্ত ছিলাম, তারপর প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের। এটা তো যখন আমি জর্জ ডাব্লিউ বুশের ভক্ত বলতেছি তো সবাই চেতে যেত আমার উপরে, নো ওয়ান অ্যালাউড। তখন বাংলাদেশের জর্জ ডাব্লিউ বুশকে কেউ পছন্দ করতো না, আই ডোন্ট নো পাই। বাট আমি কিন্তু ওনাকে প্রচণ্ড রকমের আমি ওনার মানে ভক্ত ছিলাম। ছোটো জন যে সিনিয়র না, জুনিয়র ডাব্লিউ বুশ যে আর কি, জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র যে জুনিয়র, একজন তো বাবা, তারপর ছেলের যে ছেলে বাবা দুজনেরই আমাদের ছেলে। তো এখন ওই সময় দেখা গেছিলাম যে এত বেশি এটার এগেনস্টে পেপারে সব জায়গায় আমেরিকার এগেনস্টে লেখা, আমেরিকার পক্ষে কোনো কথাই লেখা থাকতো না। আমাদের প্রথম আলোই হোক, ইত্তেফাকই হোক, বা যে কোনো পেপার নিউজ পেপারগুলো যেগুলো ছিল, বা আমাদের যে ছোটো ছোটো ম্যাগাজিন ছিল উইকলি প্রত্যেকটাতে। তো এই জন্য মিঠু ভাই বা তাদের এটা দোষ দেওয়া যায় না, ও যে আমেরিকার কিছুটা এগেনস্টে ছিল এই বিষয়ে একটা কিছু দোষ দেওয়া যায় না। কারণ ওর বয়স কত, আমার ছোটো ছেলে তাসিনের এজ এখন 26 হবে, 26, 5 শেষে 26-এ পা দিয়েছে বাচ্চাটা। এর থেকেও ছোটো ছিল মিঠু ভাইয়া তৌকুর ভাই, এর থেকেও ছোটো ছিল। তো এটাকে এই ছোটো ছোটো একটা ইয়াং বাচ্চা ছেলে, ওরা কীগুলো বুঝে। তখন আমরা ওই সময়, আমি তো তখন আরও ছোটো, আমি মাত্র ম্যাট্রিক পাস করেছি। তো ওই এইজের ছেলেপেলেরা যারা ইউনিভার্সিটি গোয়িং এবং কলেজ গোয়িং এবং স্কুল গোয়িং, তারা সারাউন্ডিংয়ে যেটা বলা হবে, মিডিয়াতে যেটা বলা হবে, মিডিয়াতে যে কথাগুলো আসবে, পাঠ্য বইতে যা বোঝানো হবে, বোঝানোর চেষ্টা করা হবে, টিচাররা যা বলবে ওটাই কিন্তু শুনবে। তো এটা তাদেরকে দোষ দেওয়া যায় না। নিশ্চয়ই পরবর্তীতে ভাইয়া, আমি জানি না এটা কতটুকু সত্য, আমি শুনেছিলাম যে ভাইয়া নাকি ফরেন সার্ভিসে চান্স পেয়েছিল, বিসিএসে নাকি ফার্স্ট হয়েছিল, এবং তারপর নাকি ফরেন সার্ভিসে বাংলাদেশ অ্যাম্বাসি যেটা ওয়াশিংটনে আমেরিকার, ওখানে নাকি ও পোস্টেড হয়েছিল ভিসা অফিসার হিসেবে কিনা জানি না, মানে হিসেবে আর কি, ডিপ্লোম্যাট, অ্যাজ এ ডিপ্লোম্যাট। তা আমার কথা হচ্ছে আমেরিকা কি জানে না বাংলাদেশের সব স্টুডেন্টদের? বাট তারা তো জানতো যে বাংলাদেশের সব স্টুডেন্ট তাদের এগেইনস্টে, তারপর ওখান থেকে কিন্তু তারা পিক করে নিয়ে গেছে সবসময়। তো আমার মনে আস্তে আস্তে না বাংলাদেশি স্টুডেন্টদের সবার মেন্টালিটি চেঞ্জ হয়েছে। কারণ তখন আমাদের সময় যেটা দেখেছি, তো পরবর্তীতে যখন আমি লালমাটিয়াতে আমার আম্মার বাসায় উঠি আমার ডিভোর্সের পরে, তখন আমার যখন বর্ণালী হিমাদ্রি ওদের সাথে আমার পরিচয় হয়, ওরা বুয়েটের, ওদের ভিতরে আবার এই বিষয়টা দেখে নিই। হিন্দু একটা রিজন হতে পারে, কিন্তু আরেকটা রিজন শুধু ওরা না, ওই সময় আরও আমি চিন্তা, আমি গ্রামীণ ফোনে যখন আমি ইয়াটা মানে যে আমি যখন গ্রামীণ ফোনে আমার কেটারিং সার্ভিসটা চালাই, আমার কেটারিং বলতে রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়া যেটা ছিল, তখন কিন্তু আমি মার্কড, ওখানে অনেক ইঞ্জিনিয়ার ছিল, বুয়েট থেকে মাত্র পাশ করে এসেছে, তারপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, মোস্ট অফ দেম ওয়ার ফ্রম ঢাকা ইউনিভার্সিটি অর নট সো। ওদের ভিতরে কিন্তু এই অ্যাটিচিউডটা ছিল না। আমার তখন অনেকটা রিকভার করছে বাংলাদেশের মানুষ, রিকভার এ লট। তখনও কিন্তু জর্জ বুশ ছিলেন, জর্জ বুশ জুনিয়র ছিলেন ওই বছর পর্যন্ত। তো বাংলাদেশ অ্যাকচুয়ালি তখন স্টুডেন্টদের ভিতরে তাদের শিক্ষাগত কারণে হোক, যে কোনো সিস্টেমের কারণে হোক, দ্য চেঞ্জ এ লট। এই জেনারেশনগুলো অনেক চেঞ্জ হয়ে গেছিলো। বর্ণালী হিমাদ্রির ভিতরে তো একদমই ছিল না কোনো আমেরিকা বিদ্বেষ, বা থাকলেও তারা একদম সাইলেন্ট ছিল। কিন্তু ওই সময়টায় হয়তো বা তারা ইউনিভার্সিটিতে বলতো, কিন্তু আমাদের সামনে বলতো না। কিন্তু ওই সময়টা যারা আমরা স্টুডেন্টদেরকে যারা চিনতাম, সেটা কলেজই হোক বা ইউনিভার্সিটিই হোক বা বুয়েট হোক, ডিইউ হোক, সবার ভিতরে এই অ্যাটিচিউডগুলো কাজ করতো। একমাত্র বোধ হয় যারা ইংলিশ মিডিয়ামে পড়তো ওদের ভিতরে এটা কাজ করতো না, এছাড়া সবার ভিতরে বাংলা মিডিয়াম থেকে যারাই পাস করে, সেটা ক্যারেট কলেজ বা গ্রাউন্ডই হোক, আর সেটা নর্মাল সিভিল স্কুল কলেজই হোক, সেম অ্যাজ। তো এই অ্যাটিচিউডগুলো আসার পিছনে কিন্তু এদের এই ছেলেপেলেগুলো ইয়াং, যে ওই দিদের ইয়াং জেনারেশন যেটা ছিল, ওদেরকে দোষ দেওয়ার কোনো আসলে সুযোগ নাই, আমি দেখি না। কারণ এটা যদি হতোই তাহলে আমেরিকা তো ওদেরই মধ্যে থেকে তো আমেরিকা পিক করে নিয়ে গেছে। ওই সময়কার যত আমার ধারণা যাদেরকে পিক করে নিয়ে গেছে, আমেরিকা আর ওই সুযোগটা দিয়েছে এটার জন্য, যাতে তাদের মেন্টালিটিটা চেঞ্জ হয়। তো আমেরিকার এখানে আসলে কারণ আমরা বাংলাদেশের স্টুডেন্টরা বা আমরা যারা বাংলাদেশের, তারা যদি আমেরিকার এগেনস্টে যায়, আমেরিকার কিন্তু কিচ্ছু যায় একটা কুটাও নড়বে না, একটা
ধূলিকণাও ওদের প্রবলেম হবে না, দে নেভার উইল। তো সো আমরা বাংলাদেশের ছোটো ছোটো বাচ্চা, ইয়াং জেনারেশনের ছেলেপেলেরা কী বলে আমেরিকার কিছু যাওয়া আসার কথা না, এবং যায় আসেও নাই কখনো। এটা প্রুভ করে তাদের যে বাংলাদেশের ওই ছেলেপেলেগুলোকে কিন্তু তারা পিক করে নিয়ে গেছে, এবং নিককে ওখানে সব বড় বড় ইউনিভার্সিটিতে তারা সুযোগ দিয়েছে। অবশ্যই মেধা ছিল, এবং মেধাবীরাই এরা বেশি বলতো। এই মেধাবীদের কিন্তু ওনারাই সুযোগ দিয়েছে, এবং এমন সুযোগ দেওয়া দিয়েছে যে এরা মুখ চিরতরে বন্ধ হয়ে গেছে। দে নেভার টেল এনিথিং এগেনস্ট আমেরিকা আর এগেনস্ট এনি ওয়ান এলস। কারণ আমি স্বাভাবিক, আমাকে যদি কেউ খুব ভালো সুযোগ দেয় আমি কি তার এগেনস্টে যাবো? কখনোই যাবো না। তো এই বিষয়টাই, তো আল্লাহ যাই করুক। তো এই ভাইয়ার কথা অনেক মনে হলো, তো আমি তার প্রতি এই কারণে অনেক বেশি আমার রেসপেক্ট হাইয়েস্ট উনি এবং ওনার ওয়াইফের প্রতি, মিসেস ভাবির প্রতি, যে ওরা আসলে তখন আমি যে তৌকির ভাইয়াকে পছন্দ করতাম বা আমার ভিতরে যে একটা মন খারাপ ছিল, এটা যাতে আমি ওভারকাম করতে পারি, এটার জন্য তারা এই স্টেপটা নিয়েছিল এবং আমার বাসা পর্যন্ত গিয়েছিল। ভাবি কিন্তু কোনো রকমের প্রবলেম, যে ভাবি যদি অবজেকশন দিত তাহলে ভাইয়া কোনোদিনও চাইতে পারতো না, তাই না? কারণ আমি তো ভাবছিলাম ভাবির সাথে বোধহয় তার রিলেশনই নাই, কিন্তু আসলে তো পুরোপুরি রিলেশন ছিল। কারণ আমাকে নিজে ভাইয়া বললো যে তাদের বিয়ে সব ঠিক হয়ে গেছে। তখন আমি আবার তার কিছুদিন পর আমি জানালাম যে তখন আমার দিদান লেফটেন্যান্ট হারুনের সাথে পরিচয়। তখন আমি বললাম যে আমার ওইরকম আছে, সে হলো মির্জাপুর ক্যারেট কলেজ আর লেফটেন্যান্ট হারুন হলো রংপুর মির্জাপুর ক্যারেট কলেজ, আর মেজর হারুন হচ্ছে দিদান লেফটেন্যান্ট হারুন ওয়াজ ফ্রম রংপুর ক্যারেট কলেজ। দে আর অল দ্য ওল্ড ক্যারেট অ্যাকচুয়ালি। মিঠু ভাইরা কিন্তু 3 ভাই হলো মির্জাপুর ক্যারেট কলেজ থেকে। তো হোয়াট এভার, তো যেটাই হোক, এখন সবাই নিশ্চয়ই খুব ভালো জায়গায় আছে। একমাত্র আমি ফল করেছি, ফল না সুপার ফলিং, এখনও ফল করছি। এই ফল কোনো মানুষের বাড়িতে ফল না, অন্য কোথাও ফল না, কারণ মানুষের বাড়িতে কখনো ফল করতে পারে। এই ফলিংটা হচ্ছে আমার বিজনেসটা বন্ধ হয়ে যাওয়াতে 2008-এ। এই জন্য এখন এইবারে এমনভাবে বিজনেস ওপেন করেছিলাম যে এটাকে বন্ধ করার কোনো সুযোগ নাই, এই বিজনেস হবেই। কিন্তু আমি প্রবলেম হচ্ছে আমি টাকা জমাতে পারছি না, কারণ এমন টাইপের কিছু খরচ চলে আসতেছে যে আমি কিছুতেই টাকা জমাতে পারছি না। আমি জানি না যে আমি কীভাবে 2026-এ যাব। ওই সময় আমাকে সবাই হেল্প করবে কিনা আমি জানি না। আই উইল ট্রাই এ লট, আল্লাহ বলতে পারে। দেখি আগে বাসাটা চেঞ্জ করি, তারপরে আর কি বাকি 1 বছর পাগলের মতো চেষ্টা করবো আর কি নিজের অস্তিত্ব টিকায় রাখার। জানি না কতটুকু কী হবে, আল্লাহই বলতে পারে। কারণ এরপরে প্রেশার নেওয়া খুব টাফ, এর থেকে বেশি। তো হোয়াটএভার, আল্লাহ মিঠু ভাই যেখানেই থাকুক, ওনার সাথে কিন্তু আমার কোনো যোগাযোগ নেই। লাস্ট ওনার সাথে কথা হচ্ছে 1994-এ, এরপরে কোনোদিনও কথা হয়নি। আল্লাহ ভাই এবং ভাবি নিশ্চয়ই তার ছেলে পেলে হয়েছে, ছেলে ধীমান তাসিম যেরকম বড় হয়েছে তার বাচ্চারাও, কারণ সে বিয়ে করছে 1992। তো আমার 1993-তে বিয়ে হয়েছে, ওর বিয়ে আরও 1 বছর আগে হয়েছে। তা আল্লাহ ওকে ভালো রাখবে, ভালো রেখেছে, ভালো থাকবে, এবং ইনশাআল্লাহ বউ সহ খুব ভালো আছে, দোয়া করি। এবং আমার মনে হয় যে বাংলাদেশের যে আমেরিকান এমবেসি বা আমেরিকান যে গভর্নমেন্ট, আমি জানি না আমার কথা তাদের কাছে যাবে কিনা, তাদের কোনো মিডিয়াও যদি তাদের কোনো অফিসিয়াল যদি কখনও আমার এই ভিডিও, যেহেতু এখন ইউটিউবে সব কিছু ওপেন, যদি কখনও শুনে, বাট একটা রিকোয়েস্ট যে আমরা একটা 3rd ওয়ার্ল্ড কান্ট্রির দেশ, আমরা 3য় বিশ্বের দেশ, এবং এই 3য় বিশ্বের দেশের মানুষ, উন্নয়নশীল দেশের মানুষরা, আমরা স্টুডেন্টরা যারা শিখি, এখানে আমরা শিখে আসছি। আমি তো এখন স্টুডেন্ট না, আমি BBA কমপ্লিট করেছি। আমরা যারা ছোটোবেলা থেকে লেখাপড়া করে এই পর্যন্ত এসেছি, আমাদেরকে বিভিন্নভাবে, ইভেন আমি মনে করি যে আমাদেরকে যে শিক্ষা ব্যবস্থাটা যেটা হয়ে আছে গত 150 বছর ধরে, এটা ইউজুয়ালি এটা আমেরিকার এগেনস্টে একটা শিক্ষা ব্যবস্থা হয়েছে, কিন্তু আমেরিকার এগেনস্ট অ্যাকচুয়ালি না। এবং এই জিনিসটাকে আমেরিকা জানে না, অবশ্যই জানে। এবং এইভাবে শিক্ষা দিয়ে ওনারা এদের কাছ থেকে কিন্তু পিক করে তখন ফাইনাল একটা এডুকেশন দিয়ে তখন ওনাদের কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকা সারা দুনিয়াটাই আসলে আমেরিকা। 89-এ রাশিয়া ফল করার পর থেকে আমেরিকা আর সারা পৃথিবীর প্রত্যেক দেশের ভিতরে কোনো পার্থক্য নেই। বাট এই আমেরিকা অধ্যুষিত সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশ একটা অনুন্নত দেশ। তো এই জন্য আমাদের অনেক ভুল শিক্ষা, বলবো না যে এটাকে ভুল শিক্ষাই বলবো কিছুটা, কিন্তু আবার ভুল শিক্ষা হলে অনেক সময় আমি বলবো যে আমেরিকায় অনেক সময় দেখা যায় এমন একটা শিক্ষা দেয় মনে হচ্ছে ভুল, কিন্তু এই শিক্ষার মাধ্যমে তারা কিন্তু পজিটিভ ওয়েতে নিয়ে আসতেছে। তো সো ওনারা যদি কখনোই ওনারা কিন্তু ভালো বাংলা জানেন, আমাদের বাংলাদেশের ডিপ্লোম্যাটসরা, প্লাস ওনাদের FBI, CIA, দে নো বেঙ্গলি মোর দেন। আমার নাকের হার্ট রেটে আবার যন্ত্রণা, আল্লাহ। তো দে আর লিসেনিং ভেরি ওয়েল। তারা যদি শোনেন, ওনাদের কোনো আন্ডার কমেন্ট অবশ্যই শুনবেন। বাট একটা জিনিস কি, যে আমি যে ছেলেদেরকে, বিশেষ করে মিঠু ভাই, হি ইজ আউট অফ এভরিথিং। তারপরে যদি আমি যাই না, তারপরে গত 1994-এর পরে ওনার একটা আমি জানি না,
আমেরিকায় উনি গিয়েছিল কিনা বা গিয়ে থাকলে ওনার সাথে রিলেশনশিপটা কোন পর্যায়ে ছিল, ভালো মন্দ যেটাই হোক, বাট যেটাই হোক অ্যাকচুয়ালি আমাদের কথা কিন্তু কিছু যায় আসে না। কারণ আমেরিকা যেহেতু ওনাকে পিক করে নিয়ে গেছে, সো নিশ্চয়ই উনি আমেরিকার পক্ষেই, কিন্তু আমেরিকাই হয়তো বাবু তাকে বলতেছে এইভাবে। আমার কাছে মোট কথা হলো আমেরিকা এখন পৃথিবীতে আমেরিকার বাইরে আসলে কোনো দেশ নেই। উই আর অল আন্ডার আমেরিকা আফটার দ্য ফল অফ দ্য রাশিয়া 89-এ ফল করছে, এরপর থেকে কিন্তু রাশিয়া আর আমেরিকা ধরতে গেলে একটাই। তো সো এটা ইস এ মানে ভেরি ভেরি মাচ পলিটিক্যাল মোর দেন সাম্রাজ্যবাদ বলবো বা যেটাই বলবো, বাট তাতে কিছু যায় আসে না। কারণ আমাদের লাইফ চলতেছে যেভাবে আমাদেরকে সেট করা হয়েছে, এখন পুরো সারা পৃথিবী সিস্টেমে চলতেছে, তো এভাবেই চলতে থাকবে আমাদের। আমরা উই ক্যানট গো আউট অফ দিস। তো আমাদের এইভাবেই চলতে হবে। আমাকে এইভাবে আমেরিকার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং আমাকে দেশের বাইরে যেতে হবে, আমাকে বিজনেস করতে হবে, বিজনেস এক্সিকিউট করতে হবে। মিঠু ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নেই, তৌকির ভাইয়ের সাথে যোগাযোগ নেই। 1994-এর পর থেকে আমি আর কখনো তাদের সাথে আমার মেজর হারুনের সাথে দিদান লেফটেন্যান্ট হারুনের সাথে বিয়ের পর থেকে তাদের সাথে কোনো যোগাযোগ নেই। আর 2008-এ আমার মেজর হারুনের সাথে ডিভোর্স হওয়ার পরে আমার লাইফে কোনো হাজব্যান্ড নেই। আমি টোটালি অ্যালোন, আই এম অ্যাবসলিউটলি অ্যালোন, টোটালি অ্যালোন, একদম একা। এবং আল্লাহর ইচ্ছাতে ইনশাল্লাহ একাই থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। বাট এখন আমাকে যেটা হলো আমার বিজনেস এক্সিকিউট করতে হবে, আমাকে উমরা হজটা আগে করতে হবে, তারপরে আসল হজটা ইনশাল্লাহ আমি 30-32-এর দিকে আমার 60 যখন হবে তখন আমি বড় হজটা আমার 2 বাচ্চাকে সাথে নিয়ে, ওরা এখন ওদেরও এখন উমরা করা হবে, 2 বাচ্চাকে সাথে নিয়ে তাদের ছেলের বউদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমি উমরা হজটা করব, মানে মেইন হজটা করবো। মিতু আন্টি যেরকম হজ করে ফেলছে তার ছেলেকে নিয়ে একবার, এখন ছেলের বিয়ে দিলে ছেলের বউ সহ যাবে, আর আমি যাব আমার 2 ছেলের বউর সাথে আর 2 ছেলেকে সহ ইনশাল্লাহ, যদি আল্লাহ আমার আয়ু রাখে ওই পর্যন্ত, আর আমি বিজনেসটা এক্সিকিউট করতে পারি। কারণ আমার তো টাকা আসতে হবে, 6-7 লাখ টাকা আসা তো মুখের কথা না, আল্লাহ বাকিটা জানে। আর হেলেন আন্টি খুব খুব ভালো আছে, একদম হেভেনলি পরিবেশ, কারণ সৌদি মানে হলো জান্নাত। আল্লাহ ওদের ভালো রাখুক এবং আল্লাহ হেলেন আন্টির সব দোয়া হজ কবুল করুক। আর আরেকটা জিনিস হলো, লাস্ট টাইম আমাদের নানু বাসা থাকে যে ফাতিমা আন্টি 3 তলায়, আমিও কিন্তু একটা ফাতিমা, কিন্তু আমি আবার আল্লাহ রসুল ফাতিমার মতো না, উনি জানি না কতটুকু ক্লোজ। তো আল্লাহ উনিও কিন্তু গত বছর হজ করতে গেছিলো আমার ছেলের সাথে। আল্লাহ যদি আমাকে অনেক টাকা দেয় কখনো, আল্লাহ যদি আমার হাতে অনেক অবস্থা থাকে, এই ফাতিমা আন্টিকে আমি আবার টাকা দেবো যে আন্টি আপনি হজে যাবেন। কারণ ওখান থেকে আসার পর তার মনটা ভালো ছিল না, আমি জানি না হোয়াট হ্যাপেন উইথ হার ওখানে। বাট একটা জিনিস বলতে পারবো, সাউদিয়ানরা এক্সেলেন্ট, কোনো কারণে হয়তো তাদের কাছে ভুল ইনফরমেশন যেতে পারে বা যেটাই হোক, বাট তারা কিন্তু অসাধারণ। মিডল ইস্টে আমি নিজে গিয়েছি, মিডল ইস্টের মানুষদের মতো মানুষ হয় না তাদের, দে আর অনেস্ট, তারা ভেরি অনেস্ট, দে আর ভেরি অনেস্ট। এবং তার থেকে বড় কথা, তারা মানুষের যদি কোনো ভালো কোয়ালিটি থাকে, ওরা শতাব্দীর পর শতাব্দী, জেনারেশন টু জেনারেশন তারা ওটাকে, তাদের জেনারেশন টু জেনারেশন তারা ওটাকে রেখে দেয় এবং তারা ওটাকে রেসপেক্ট করে এবং তার দে নেভার ফরগেট অ্যাবাউট এনি অনেস্ট পারসন। আর যে কোনো অনেস্টির তারা প্রচণ্ড রকমভাবে মূল্য দেয়, যে কোনো ভালো কিছু এতটুকু যদি সলিড কিছু থাকে কারোর ভিতরে, সেটা 100% মূল্য দেয়। তো আজ এই পর্যন্তই। আবার নার্গিস আন্টি যাচ্ছে, নার্গিস আন্টি রাসেল ওরা যাচ্ছে, রাকিবের শাশুড়ি। আল্লাহ যেন ওদের হজ কবুল করে এবং আল্লাহ আমাকে অনেক টাকা দিক, আমি যাতে আমার সব লোন পরিশোধ করতে পারি, আমি আমার বিজনেস এক্সিকিউট করতে পারি। আমি জানি না 2026-এ যেতে পারবো কি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। কোথাও আল্লাহ দোয়া করেন সবাই যাতে আমি টাকা জোগাড় করতে পারি, বিজনেস এক্সিকিউট করতে পারি, আর এখানে যাতে কোনো রকমের ক্রিটিক্যাল কোনো সিচুয়েশন চলে না আসে বা কেউ যেন আসার জন্য অ্যালাউ না করে যে আমেরিকা বিদ্বেষী, তো রাশিয়া বিদ্বেষী। আই ডোন্ট ওয়ান্ট টু গো ফর দিস, আমেরিকা ফর এভরিওয়ান। আর যেখানে আমেরিকাতেই ওরা ওদের দেশেই যেহেতু প্রেসিডেন্টের এগেনস্টে একজন, অনেকগুলো প্রেসিডেন্সিয়াল ইলেকশন অনেকজন প্রেসিডেন্ট দাঁড়ায়, কখনো কখনো অনেকে এই প্রেসিডেন্টকে দেবে, এখন ওখানে দাঁড়ায় থেকে তারা প্রেসিডেন্টের এগেনস্টে কথা বলছে, দে হ্যাভ দ্য রাইট টু স্পিক এনিথিং। বাট আমি যেটা বলি, আমি বলবো লজিক্যালি, আমার কাছে মনে হয় যে আমেরিকা আমার জন্য কোনো ক্ষতির কারণও না, এখন পর্যন্ত কোনো লাভের কারণও না, ভালো মন্দ কোনোটাই না। আর বিচারের টাইম এখনও হয় নাই, হয়তো ওনারা আমার প্রতি, ওনাদের বিচার আমার পর্যন্ত আসবে কিনা আমি জানি না, বাট আই উইল রিকোয়েস্ট দ্য হাইয়েস্ট জাস্টিস ফর মি। আমার প্রতি জাস্টিস হলো আমার বিজনেস এক্সিকিউট করতে হবে এবং অ্যাট এ টাইম আমার সব লোন রিফান্ড করতে হবে এবং 26-এর ভিতরে আমি চেষ্টা করবো, যদি না যেতে পারি হয়তো আমার দেরি হয়ে যাবে, বাট এতটুকু দোয়া করি আল্লাহ যাতে আমার সব
ঝামেলাগুলো শেষ করে আমার হাতে যাতে টাকা আসে। আর হাতে টাকা আসলে আমার লোন রিফান্ড করার পরে, বিজনেস এক্সিকিউট করার পরে, লোন রিফান্ড করার পরে, আমার নিজের জায়গাটাকে এগুলো সব দেওয়ার পরে আমি ফাতিমা আন্টিকে আবার টাকা দেবো যে আন্টি আপনি হজে যান। আমি যাই না, পারবো না, হয়তো তার আগে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু কিপ মাই, বাট আগে আমার লোন রিফান্ড এবং আমার নিজের আগে ব্যবস্থা করে তারপরে ইনশাল্লাহ। বাট তারপরে আমি আন্টির জন্য, আন্টি আমার রক্তের কেউ না, কোনো কিছুই না, কিন্তু আল্লাহ ওনাকে নিক এটার যে দোয়া করবো আর কি। আমি আবার 1-0 পদ্ধতিতে বিলিভ করি না যে আমি অমুকের 1-0, সে আমার 1-0। আই নেভার বিলিভ, আই নেভার প্র্যাকটিস দিস। আর আমাকে এখন আবার এনআইডি অফিসে, ইলেকশন কমিশন অফিসে যেতে হবে আগামীকাল। আমি জানি না, আমি আগামীকাল মানে আজকেই, আর কয়েক ঘন্টা পর, কারণ আমার বাসার অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। লালমাটিয়া হচ্ছে আমার, মানে আমার আম্মু তখন ছিল লালমাটিয়াতে, আমার ওখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া, ওখান থেকে নিয়ে এসে আমার 103 নয়াটোলা নিয়ে আসতে হবে, কারণ 103 নয়াটোলা হচ্ছে আমার নানুর বাড়ি এবং ওই 3 তলার ফ্ল্যাটটা হচ্ছে আমার নামজারি করতে হবে, এখন পেপার ওয়ার্কগুলো সব রেডি করতে হবে। তো ওই জন্য আমাকে অ্যাড্রেসটা শিফট করতে হবে। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, অনেক রাত হয়েছে। আল্লাহ হাফেজ টু এভরিওয়ান, আল্লাহ হাফেজ টু এভরিওয়ান হিউম্যান, সবাই মানুষ পৃথিবীতে এবং সবাই মানুষের মতোই থাকবে।